কি অবাক হলেন? নতুন একটি মানুষের জীবনের পরিবর্তন আসে, পরিবর্তন হয়। নতুন লুকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল ইসলাম। দেখুন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছি এই ফ্যাক্ট টু ফ্যাক্ট এই মিডিয়াতে, এই চ্যানেলে। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে সংসদ হলো, সরকার গঠন করলো, ফ্যামিলি কার্ড হলো, ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন শুরু হলো, খাল খনন শুরু হলো, চমৎকার আলোচনা হচ্ছিল। সব কিছুই ঠিক ছিল, কিন্তু হঠাৎ যেন রাজনৈতিক মাঠ আজকে আজকে কোথায় যেন সংসদ থেকে রাজনীতি আবার রাজপথে চলে গেল। রাজনীতির গতিপথ নিয়ন্ত্রণ করা বড্ড কঠিন। কোথায় যাচ্ছে বাংলাদেশ? আজকে আলোচনা করব এখানে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কি হতে যাচ্ছে বাংলাদেশের। আমরা যারা বাংলাদেশ ডেভেলপ করুক চাই, আমরা যারা বাইরে থেকে প্রত্যাশা করি বাংলাদেশ উন্নত বিশ্বের মতো এগিয়ে যাক, আমাদের প্রত্যাশা একটিই, রাষ্ট্র ক্ষমতায় কি গেল না সেটির চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ নাগরিক হিসেবে কতটা উন্নততর জীবন বাংলাদেশের নাগরিক পাচ্ছে, বাংলাদেশের জীবনযাত্রার মান কতটা উন্নত হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটা ডেভেলপ করছে, বাংলাদেশ স্বাস্থ্যসেবা কতটা উন্নততর হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিরাপদ হচ্ছে, মানুষের জীবনের মূল্য সেখানে কতটা উন্নততর হচ্ছে, মানুষের গড় আয়ু কতটা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের পরিবেশ কতটা উন্নততর হচ্ছে, সেটি দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি। কিন্তু বাংলাদেশ সেই দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট তাড়ানোর মাধ্যমে যে নতুন সরকার হলো, সেই প্রথম দিনেই বাংলাদেশের জনগণ আশাহত হলো। বাংলাদেশের সরকার, তারেক রহমান সরকার সংবিধান অনুযায়ী, অধ্যাদেশ অনুযায়ী, জুলাই সনদ অনুযায়ী দুটি শপথ নেয়ার কথা, একটি তারা নিল, আরেকটি তারা নিল না। সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা গ্রহণ করলো না, বিরোধী দল শপথ গ্রহণ করলো। অবশেষে মুলতবি প্রস্তাবের মাধ্যমে আলোচনা হলো, কিন্তু সেই আলোচনাকে সামনে এগিয়ে গেল না। রাষ্ট্র সরকার তারা চাইছে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের পক্ষে, হায়ের পক্ষে যে জয়যুক্ত হলো 68% মানুষের যে রায়, সে রায়কে তারা ফেলে দিতে চাইল। বলল তারা নাকি যেটি নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে তারা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবে। জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা জুলাই সনদেই লেখা ছিল। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হবে, সেটি দীর্ঘ 1.5 বছর আলোচনা করে 33টি রাজনৈতিক দল একত্রে বসে দিনের পর দিন, মাসের পর মাস একত্রিত হয়ে কিভাবে সেই সনদ বাস্তবায়িত হবে, কেন গণভোট হবে, গণভোট কি একদিনে হবে না আলাদা দিনে হবে, সবাই মিলে একসাথে হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তের বাইরে যে সরকার সংবিধান সংস্কার পরিষদের সেই শপথ তারা গ্রহণ করলো না, জাতি আশাহত হলো। আজকে সেই গণভোটের হায়ের পক্ষে রায় বাস্তবায়নের জন্য বিরোধী দল আজকে রাজপথে চলে গেল। আমরা দেখছি বাংলাদেশ আবার রাজনৈতিক উত্তেজনা, টালমাটাল অবস্থা, আবার সেই ব্লেম গেম। গতকাল দেখলাম এই সংসদ একটি কাজ করেছে, মোট 133টি অধ্যাদেশ জারি করেছিল ইন্টারিম গভর্নমেন্ট। যখন সংসদ থাকে না বিশেষ ব্যবস্থায়, তখন সংসদ অধ্যাদেশ দিয়ে, সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে দেশ পরিচালিত হয়। ইউনিট সরকার 133টি অধ্যাদেশ দিয়েছিল, সেই 133টির মধ্যে 4টি অধ্যাদেশ সরকার রহিত করে দিয়েছে। যে 4টি অধ্যাদেশ রহিত করেছে, সেই 4টি অধ্যাদেশ নিয়ে আজকে কথা বলার জন্য এসেছি। প্রথম অধ্যাদেশ যেটি বিএনপি রাখতে চায়নি, সেটি হচ্ছে সংসদ সচিবালয় অধ্যাদেশ। সে সংসদ সচিবালয় কেন এই অধ্যাদেশটি দেওয়া হয়েছিল? সংসদ সচিবালয় যারা চিন্তা করেছিল ইন্টারিম সরকার, যে সংসদকে একটি স্বাধীন সচিবালয় থাকবে, যে সচিবালয় সংসদকে পরিচালনা করবে, সংসদের উপনেতা, হুইপ, চিফ হুইপ, স্পিকার নিয়োগ, ডেপুটি স্পিকার নিয়োগ, এই যে ফর্মালিটিস, সংসদ যাতে করে নির্বাহীর আন্ডারে, প্রধানমন্ত্রীর আন্ডারে যাতে না থাকে, কারণ সেটির ব্যবস্থা করার জন্য সংসদ সচিবালয় অধ্যাদেশ করেছিল ইন্টারিম গভর্নমেন্ট অধ্যাদেশ দিয়ে। সেটি বিএনপি চায় না। বিএনপি চায় প্রধানমন্ত্রীর নির্দেশেই বিরোধী দল চলুক, প্রধানমন্ত্রীর নির্দেশে ডেপুটি স্পিকার চলুক, এবং প্রধানমন্ত্রীর নির্দেশেই সংসদের সমস্ত কার্যপ্রণালী সবকিছুই পরিচালিত হোক। একটি রাষ্ট্র ফ্যাসিস্ট হয় কখন? একটি রাষ্ট্র ফ্যাসিস্ট হয় তখন যখন একটি রাষ্ট্রের প্রধান নির্বাহী যখন কারো কাছে দায়বদ্ধ থাকে না।
যেই ব্যবস্থাটির কারণেই হাসিনা হয়েছিল, সেই হাসিনা যাতে বারবার না আসে, হাসিনা কোনো ব্যক্তি নয়, হাসিনা একটি ব্যবস্থা। সেই ব্যবস্থাটিকে দূর করার জন্যই যেই এত গবেষণা, এত চিন্তা, 33টি রাজনৈতিক দলের সবাই মিলে যে সম্মিলিত একটি অঙ্গীকার, সেই অঙ্গীকার বিএনপি ভায়োলেশন করে সংসদ সচিবালয় অধ্যাদেশ তারা মানবে না, রহিত করলো। তারা চায় স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদের সমস্ত কার্যক্রম, সমস্ত বিধি বিধান যা কিছু রয়েছে, কার্যপ্রণালী বিধি, সব কিছু প্রধান নির্বাহীর নেতৃত্বে আদিষ্টে পরিচালিত হোক, যার কারণে সেটি তারা ক্ষমতাকে নিজের হাতে রাখতে চায়। এটি বাদ দিয়ে দিয়েছে বিএনপি। এটি হচ্ছে নাম্বার 1, যেটি 4টি অধ্যাদেশ বাদ দিয়েছে। তার নাম্বার 1 অধ্যাদেশ হচ্ছে সংসদ সচিবালয় অধ্যাদেশ, যেটি তারা চায় যে সংসদ সচিবালয় নামে কত কিছুর অস্তিত্ব থাকবে না, সংসদ তাদের কথাই চলবে। সরকারি দল, বিরোধী দল, কার্যপ্রণালী বিধি সব কিছুই তারা নিয়ন্ত্রণ করবে, সরকারি দল নিয়ন্ত্রণ করবে। এটি হচ্ছে দখলদারির একটি ব্যবস্থা, একটি মানসিকতা। এটি গণতন্ত্রের মানসিকতা নয়। দ্বিতীয়ত, যে অধ্যাদেশটি তারা রহিত করেছে, বাতিল করেছে, সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের অধ্যাদেশ। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, সেই অর্থাৎ বিচারপতি নিয়োগ করা এবং বিচারপতি টার্মিনেট করা, বিচারপতিদের হায়ারিং এবং ফায়ারিং করার অথরিটি প্রধান নির্বাহীর কাছে রয়েছে। সেটিকে রহিত করার জন্য, চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটি চেক অ্যান্ড ব্যালেন্স না করা হলে গণতন্ত্র স্থায়ী রূপ পায় না। যার কারণে বাংলাদেশে বারবার প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হয়ে ওঠে। যেই ক্ষমতায় যায় সে আর ক্ষমতা ছাড়তে চায় না, সে আর কেয়ারটেকার ভুলে যায়, সে অনেক কিছুই ভুলে যায়, সে তখন নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে চায়। যার কারণে ইন্টারিম গভর্নমেন্ট তারা বিচারপতি নিয়োগ অধ্যাদেশ জারি করেছিল, যেটি রাষ্ট্র সংস্কারের জন্য বিশেষ দরকার, সেটিকেও তারা রহিত করেছে। বিচারপতি নিয়োগ যেমন তারা দিতে পারবে, বহিষ্কারও তারা করতে পারবে। এটি করার মাধ্যমে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হয়ে ওঠে, সেটিকেও তারা বিএনপি রহিত করে দিল। এটি তারা মানতে চায় না। তারা চায় যেভাবে আগে চলেছে সেভাবেই তারা দেশ চলুক, সচিবালয় তাদের কথা অনুযায়ী চলুক, বিচারপতিরা তাদের কথায় উঠুক এবং বসুক তাদের মতো। সে আগে যেমন সেই স্কাইপের মাধ্যমে রায় লিখে দিত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, এখনও ঠিক সেভাবেই চলুক, সেটি তারা চায়। যার কারণে বিচারপতির নিয়োগ এবং বিচারপতি নিয়োগ অধ্যাদেশ এটি তারা রহিত করে দিয়েছে বিএনপি। বন্ধুরা, আরেকটি সংসদ, সুপ্রিম কোর্ট সচিবালয়, সুপ্রিম কোর্টের যে কোর্টটি, আদালতটি যাতে একটি সচিবালয়ের আন্ডারে চলে, একটি সচিবালয়ের মাধ্যমে যাতে চলে, একটা সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে এই আন্দোলন, যেটি পরিচালনা করার প্ল্যান ছিল, সেটিও তারা বাদ দিয়েছে। এটি দেখুন, বাংলাদেশের যেই এবং আরেকটি অধ্যাদেশ বাতিল করেছে, সেটি হচ্ছে যে বিচারপতি, সুপ্রিম কোর্ট সচিবালয়, আদালত সংস্কার পরিষদের যে সচিবালয় সংশোধন, সেই আদেশটি আবার সংশোধন করে 2026 সালে, সেটিও তারা বাতিল করেছে। দেখুন, বাংলাদেশে এই 55 বছরের ইতিহাসে মোট এখন পর্যন্ত 17তম বিচারপতি, চিফ জাস্টিস, বাংলাদেশে মোট এখন যিনি চিফ জাস্টিস তিনি হচ্ছেন 24তম বিচারপতি। বাংলাদেশের বয়স 55 বছর। এমনও বিচারপতি রয়েছে যে বিচারপতি মাত্র 3 মাস 6 মাস দায়িত্ব পালন করেই তাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে। বিচারপতিকে বাদ দিতে 1 মিনিটের সময় লাগে না, বিচারপতিকে ডেকে রাষ্ট্রপতি বহিষ্কার করে দেয়। এটি বাংলাদেশের কালচার। এটি বাংলাদেশ হওয়ার কারণে যার নিয়োগ, বদলি, পদোন্নতি, হায়ারিং এবং ফায়ারিং অথরিটি যার কাছে থাকে, সেই বিচারপতিকে স্বাধীন রায় দিতে পারে। আর রায় দিতে পারে না বলেই বিরোধী দলের লোকজন নির্যাতনের শিকার হয়, মানবাধিকার লঙ্ঘন হয়। সেটিকে রহিত করার জন্যই স্বাধীন সচিবালয় তৈরি করতে চেয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট, সেটিকে তারা রহিত করে দিল। অর্থাৎ তারা চায় হাসিনা যেভাবে বিচারপতি নিয়োগ দিত, এই 55 বছরে যে 24 জন চিফ জাস্টিস নিয়োগ হয়েছে বাংলাদেশে, অথচ আমেরিকার 236 বছরের ইতিহাসে এখন যিনি চিফ জাস্টিস তিনি হচ্ছেন 17তম বিচারপতি। 60% চিফ জাস্টিস দায়িত্ব পালন করা অবস্থায় মৃত্যুবরণ করেছে আমেরিকাতে বিচারপতিদেরকে অপসারণ করা অত সহজ নয়, তাদেরকে ইমপিচমেন্ট করার বিধান রয়েছে। সেই কংগ্রেসে মেজরিটি এবং সিনেটে সেখানে সিনেটে 2/3 মেজরিটি নিয়েই
এই আমেরিকার বিচারপতিকে অপসারণ করা যায়। এই ২৩৬ বছরের ইতিহাসে সম্ভবত মাত্র ৩ জন বিচারপতি ইমপিচমেন্টের শিকার হয়েছে, যার কারণে ২৩৬ বছরের ইতিহাসে ১৭তম চিফ জাস্টিস দায়িত্ব পালন করছেন। চিফ জাস্টিসের যে পাওয়ার, সেটি বিশেষ সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হওয়ার কারণেই প্রধান নির্বাহী চিফ জাস্টিসকে ডিকটেক্ট করতে পারে না, তাকে সংসদ ইমপিচমেন্ট করতে পারে না। এই ব্যবস্থাটি ইন্টারিম গভর্নমেন্ট চেয়েছিল স্বাধীন সচিবালয় করে, সংসদ সচিবালয় করেছিল, সেটিকে বহিত করে দিল বিএনপি। আবার বিচারালয়ে বিচারপতি নিয়োগ, অপসারণ এবং তাদের জন্য আলাদা সচিবালয় করতে চেয়েছিল ইন্টারিম সরকার, অধ্যাদেশ দিয়েছিল, সেই অধ্যাদেশটিও বিএনপি রহিত করে দিল এই গণতান্ত্রিক সরকার। তার মানে কি? তারা চায় তাদের পাওয়ার যাতে আগের মতোই চলুক, দেশ যাতে বারবার ফ্যাসিস্ট হয়, মানুষ বারবার প্রতিবাদ করে, রাজপথে যায়, জীবন দেয়, আর ওরা টাকা দিয়ে, অর্থ দিয়ে, কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যে আবার সেগুলো রহিত করা যায়। আমি জানি না বাংলাদেশে গণতন্ত্র কখনো ফিরে আসবে কিনা। এই দলগুলো, এই শাসকেরা বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করার স্বপ্ন তারা দেখে বলে আমার মনে হয় না। ভালো থাকবেন সবাই।